এনসিপির এক নেতা আর বিএনপির নেত্রী রুমিন ফারহানার মধ্যে যে বিতর্ক হয়েছিল, কি সব ভাষা, ডাকাতের মতো দেখতে, কাঁচরা বস্তির ছেলে, ফকিরনির বাচ্চা ভাবা যায়, জাতীয় পর্যায়ে আলোচনায় এমন কথা। উফ, এটা সত্যিই খুব দুঃখজনক। এটা তো সরাসরি শ্রেণীবিদ্বেষ। আর রাজনীতিক সৌজন্য বোধের চূড়ান্ত অবক্ষয়ও তো বটে। নিঃসন্দেহে এটা আসলে একটা গভীর সমস্যারই লক্ষণ। বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে বেশ একটা অদ্ভুত পরিস্থিতি, তাই না? বেশ জটিলই বলা চলে। একদিকে যেমন সাংবিধানিক সংস্কার বা জুলাই সনদের মতো বিষয়গুলো নিয়ে দলগুলোর মধ্যে অনেক টানাপোড়েন চলছে। ঠিক। আবার অন্যদিকে খুব তাড়াতাড়ি নির্বাচন করার জন্য একটা চাপ আছে। হ্যাঁ, এই যে দুটো বিপরীতমুখী চাপ, এর কারণটা কি? মানে এই বিভেদ বা বিতর্কের মূলে কি আছে বলে মনে হয়? আচ্ছা, আজকের আলোচনায় আমরা এই বিষয়গুলি একটু খতিয়ে দেখতে চাই। মানে বাংলাদেশের এখনকার রাজনৈতিক সংস্কৃতিটা ঠিক কেমন, কেনই বা এটা বদলানোর কথা এত উঠছে। আর গণমাধ্যম বা তরুণ প্রজন্ম, তাদের ভূমিকাই বা কি? ভবিষ্যতের পথ নিয়ে বা এত মতপার্থক্য কেন? ঠিক। আমরা ডেলি স্টার, সুজন, আজকের পত্রিকা, বাংলা ট্রিবিউন, রাজনীতি.com এরকম বেশ কিছু সংবাদ প্রতিবেদন, কলাম, একটা পডকাস্ট বিশ্লেষণ, এমনকি সংবিধান সংস্কার কমিশনের রিপোর্টও দেখেছি। আমাদের চেষ্টা থাকবে এই পুরো প্রেক্ষাপটটা, মানে এর ইতিহাস থেকে শুরু করে এখনকার বিতর্ক আর সামনে কি হতে পারে তার একটা স্বচ্ছ ধারণা দেওয়া। যাতে যারা শুনছেন তারা বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পারেন। চলুন তাহলে শুরু করি ডেইলি স্টারের একটা লেখা থেকে। বেশ চমকপ্রদ একটা বিষয় তুলে ধরেছে তারা। আচ্ছা। দেখুন, একদিকে সাধারণ মানুষের পরিশ্রমে, মানে প্রবাসী আয় প্রায় $৪৫ বিলিয়ন, গার্মেন্টস শ্রমিক, কৃষক, এদের হাত ধরে অর্থনীতি কিন্তু এগোচ্ছে। জিডিপিতে এর প্রভাব তো বিশাল, প্রায় ৩০%। হ্যাঁ, অর্থনীতির চাকা তো তারাই সচল রাখছে। কিন্তু অন্যদিকে দেখুন, মানুষের স্বাধীনতা কমছে। আটলান্টিক কাউন্সিলের ইন্ডেক্স বলছে দক্ষিণ এশিয়ায় স্বাধীনতার দিক থেকে আমরা নাকি আফগানিস্তানের ঠিক পরই। বলেন কি, এটা তো খুবই উদ্বেগজনক। শুধু তাই না, জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স 2024, সেখানেও আমরা পাকিস্তানের নিচে। তো প্রশ্ন হল, এত অর্থনৈতিক অগ্রগতির পরেও মানুষের স্বাধীনতা বা সুখ কেন বাড়ছে না? সমস্যাটা কোথায়? সুশাসনের অভাব। হ্যাঁ, ডেলি স্টার যেমনটা বলছিল, এই সুশাসনের অভাব, এই ধারণাটাই খুব গুরুত্বপূর্ণ। আর সুজনের ডক্টর বদিউল আলম মজুমদার একে বলছেন উইনার টেক অল সংস্কৃতি। উইনার টেক অল, মানে বিজয়ী সব পাবে। ঠিক তাই। যে দল জেতে তারা মনে করে রাষ্ট্রের সবকিছুর উপর তাদেরই অধিকার, মানে সেটা বিশ্ববিদ্যালয়ের হলই হোক বা বাস টার্মিনাল। আচ্ছা। আর এই মানসিকতা থেকেই তো জন্মায় অসহিষ্ণুতা, রাজনৈতিক শিষ্টাচারের অভাব দেখা দেয়। আস্তে আস্তে রাষ্ট্র, সরকার আর ক্ষমতাসীন দল এগুলোর মধ্যে পার্থক্যই থাকে না। সব একাকার হয়ে যায়। যার ফলে এক ধরনের লুটপাটের ইজারা তৈরি হয়। মানে যাদের রক্ষা করার কথা তারাই ভক্ষক হয়ে ওঠে। এই অসুস্থ সংস্কৃতির একটা উদাহরণ তো সম্প্রতি খুব আলোচনায় ছিল। একটা পডকাস্ট বিশ্লেষণে শুনেছিলাম। কোনটার কথা বলছেন? ওই টকশো বিতর্ক? হ্যাঁ, ঠিক। এনসিপির এক নেতা আর বিএনপির নেত্রী রুমিন ফারহানার মধ্যে যে বিতর্ক হয়েছিল, কি সব ভাষা, ডাকাতের মতো দেখতে, কাঁচরা বস্তির ছেলে, ফকিরনির বাচ্চা ভাবা যায়, জাতীয় পর্যায়ে আলোচনায় এমন কথা। উফ, এটা সত্যিই খুব দুঃখজনক। এটা তো সরাসরি শ্রেণীবিদ্বেষ। আর রাজনীতিক সৌজন্য বোধের চূড়ান্ত অবক্ষয়ও তো বটে। নিঃসন্দেহে এটা আসলে একটা গভীর সমস্যারই লক্ষণ। ওই পডকাস্ট বিশ্লেষণে যেমনটা বলছিল, রুমিন ফারহানা নিজেও পরে এই শিষ্টাচারের অভাব নিয়ে আক্ষেপ করেছেন। তিনি পুরনো দিনের রাজনীতির কথা বলছিলেন। বঙ্গবন্ধু আর মাওলানা ভাসানীর মধ্যে মতপার্থক্য তো ছিলই, কিন্তু ব্যক্তিগত সৌজন্যবোধ সেটা অটুট ছিল। ঠিক। এমনকি রাজনৈতিক প্রতিপক্ষ শাহ আজিজুর রহমানকে জেলে নিয়েও বঙ্গবন্ধু তার খোঁজখবর নিতেন। আর এখন বিতর্কে মানসিক ফকিন্নিপনার মতো শব্দ আসছে, যা একরকম এটাই বোঝাতে চায় যে রাজনীতি শুধু উঁচুতালার মানুষদের জন্য। হ্যাঁ, সাধারণ ঘর থেকে আসা কারো জন্য নয়। অথচ হ্যান্না আরেন্ট কি বলেছিলেন? রাজনীতির একটা প্রধান কাজ হলো মানুষকে সক্রিয়, সচেতন নাগরিক বানানো। কিন্তু এখানে তো উল্টো, নাগরিকদের রাজনীতি থেকেই দূরে ঠেলে দেওয়া হচ্ছে। ঠিক তাই। আচ্ছা, তাহলে এই যে সংস্কৃতি, এর শেকড়টা কোথায়? মানে শুরুটা কিভাবে হলো? দেখুন, ডেলি স্টারে সাইফুর রহমানের জন্য ঔপনিবেশিক শাসনের উত্তরাধিকারের দিকে ইঙ্গিত করেছেন। মানে ব্রিটিশ আমল থেকে। হ্যাঁ,
তার মতে ব্রিটিশরা তাদের শোষণ টিকিয়ে রাখতে এখানে একটা দালাল জমিদার শ্রেণী তৈরি করেছিল, আর এমন এক আমলাতন্ত্র বানিয়েছিল যারা নিজেদের জনগণের প্রভু ভাবত। আর দেশ স্বাধীন হওয়ার পরেও সেই কাঠামো রয়ে গেছে। অনেকটাই। সেই শোষণমূলক কাঠামো, আইন, প্রশাসন, এর ফলে তৈরি হয়েছে একটা অশুভ আতাত, একটা নেক্সাস। নেক্সাস কাদের মধ্যে? অসাধু ব্যবসায়ী, নীতিহীন রাজনীতিবিদ আর দুর্নীতিগ্রস্ত আমলা, এরা মিলেমিশে একটা সুবিধাভোগী চক্র তৈরি করেছে। বোঝা যাচ্ছে। আর এই চক্র যেমন নিজেদের স্বার্থে কাজ করে, তেমনি এই পুরো প্রক্রিয়ায় গণমাধ্যমের ভূমিকাটাও খুব জটিল। রাজনীতি.com-এ ডক্টর কামরুল হক যেমনটা দেখিয়েছেন, বাংলাদেশের ইতিহাসে রাজনীতি আর গণমাধ্যম কিন্তু সবসময় একসাথেই চলেছে। হ্যাঁ, তা তো বটেই। সেই কবেকার রংপুর বার্তাবহ, ঢাকা নিউজ থেকে শুরু করে আজ পর্যন্ত সংবাদপত্রগুলো জনমত তৈরিতে, রাজনৈতিক ঘটনাপ্রবাহে বিরাট ভূমিকা রেখেছে। সিপাহী বিদ্রোহ, ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, ৬ দফা, ৬৯-এর গণ-অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, সবখানি। গণমাধ্যমের প্রভাব তো ছিলই, কিন্তু তাদের সংগ্রামও তো কম ছিল না। যেমন সরকারি রোষানলে পড়া বা ধরুন রঙ্গপুর বার্তাবহর বন্ধ হয়ে যাওয়া। ঠিক। আবার স্বদেশী আন্দোলন বা আইয়ুব বিরোধী আন্দোলনের সময় তারা জনগণকে জাগিয়েও তুলেছে। সেন্সরশিপ, দমনপীড়ন তো ছিলই। ৬৬-তে ইত্তেফাক বন্ধ হল। আবার ৯০-এর আন্দোলনে সাংবাদিকরা প্রতিবাদ হিসেবে ৮ দিন পত্রিকা বন্ধ রেখেছিলেন। হ্যাঁ। এখনকার দিনে এই ভূমিকাটা কি টিভি টক শো বা অনলাইন পোর্টালগুলো পালন করছে? তারাও কি একইভাবে রাজনৈতিক আলোচনা বা জনমতকে প্রভাবিত করছে? সেটাই প্রশ্ন। অবশ্যই করছে। বর্তমান সময়ে গণমাধ্যম কিন্তু রাজনৈতিক সংস্কৃতির ভালো মন্দ দুটো দিককেই তুলে ধরছে, আবার প্রভাবিতও করছে। এটা যেন একটা ন্যারেটিভ বা বয়ান তৈরির যুদ্ধক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। ওই টকশো বিতর্কের মতো আর কি। হ্যাঁ, গণমাধ্যম একদিকে তথ্য দিচ্ছে, কিন্তু অন্যদিকে নানা রকম চাপেরও মুখে পড়ছে। মানে ক্ষমতাশক্তিদের অন্যায় তুলে ধরতে গিয়ে অনেক সময় কঠিন পরিস্থিতিতে পড়তে হয়। আচ্ছা, এই যে এতগুলো সমস্যার কথা আমরা বললাম, অসুস্থ রাজনৈতিক সংস্কৃতি, ক্ষমতা কুক্ষিগত করা, সুবিধাভোগী চক্র, গণমাধ্যমের উপর চাপ, এগুলোর সমাধান কি? মানে কি ধরনের পথ বা প্রস্তাব আসছে? দেখুন, বেশ কিছু প্রস্তাবনা কিন্তু আছে। যেমন ডেইলি স্টারে সাইফুর রহমান জোর দিচ্ছেন জনগণের ক্ষমতায়নের উপর। জনগণের ক্ষমতায়ন, সেটা কিভাবে? তিনি বলছেন, এমন নতুন ধারার রাজনৈতিক দল দরকার যা তৃণমূল থেকে উঠবে, যেখানে দলের ভেতরে গণতন্ত্র থাকবে, পরিবারতন্ত্র বা গোষ্ঠীতন্ত্র নয়। ক্ষমতাও থাকবে বিকেন্দ্রীভূত, মানে ইউনিয়ন বা উপজেলা পর্যায়ে। হ্যাঁ, আর দলের মূল কাজ হবে জনগণকে সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তোলা, রাজনৈতিক শিক্ষা দেওয়া, স্থানীয় সমস্যা নিয়ে সামাজিক আন্দোলন করা। তিনি এমনকি সার্ভেন্ট লিডারশিপ বা সেবক নেতৃত্বের কথাও বলছেন। সেবক নেতৃত্ব, মানে যিনি সেবা করবেন তিনিই নেতা। ঠিক, এটা একটা আদর্শিক প্রস্তাবনা। এর পাশাপাশি ডক্টর বদিউল আলম মজুমদার সুজনের পক্ষ থেকে কিছু বাস্তবসম্মত পরিবর্তনের কথা বলছেন। সেগুলো কি রকম? তার মতে রাজনীতিতে সহিষ্ণুতা আর নৈতিকতার চর্চা ফেরাতে হবে। রাজনীতি হবে নিয়মতান্ত্রিক, মানে রাজপথে সংঘাত না করে সংসদে বিতর্ক হোক। স্লোগানের বদলে বুদ্ধিভিত্তিক আলোচনা। হ্যাঁ, আর সবচেয়ে জরুরি হল গণতান্ত্রিক জবাবদেহিতার যে প্রতিষ্ঠানগুলো আছে, তরুণ আদালত, দুদক, এগুলোকে শক্তিশালী করতে হবে, যাতে ওই লুটপাট তন্ত্র বন্ধ হয়। রাষ্ট্র, সরকার আর রাজনৈতিক দল যে আলাদা, সেটাও বুঝতে হবে। অবশ্যই এই বোধটা প্রতিষ্ঠা করা খুব দরকার। সম্প্রতি সংবিধান সংস্কার কমিশনও তো বেশ কিছু সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছে, তাই না? জনপ্রশাসন আর বিচার ব্যবস্থা নিয়ে। হ্যাঁ, অনেকগুলো প্রস্তাব, তবে সেগুলোর মূল লক্ষ্য কিন্তু কয়েকটি দিকেই। যেমন ধরুন, জনপ্রশাসনে ক্ষমতা বিকেন্দ্রীকরণের কথা বলা হয়েছে। দেশকে প্রদেশে ভাগ করা বা উপজেলা, ইউনিয়ন পরিষদকে আরও শক্তিশালী করা, মানে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে জনগণের কাছাকাছি আনা। ঠিক। দ্বিতীয়ত, জবাবদেহিতা বাড়ানোর চেষ্টা। সরকারি কর্মকর্তাদের সুযোগ সুবিধা কমানো বা তাদের কাজের জবাবদেহিতা নিশ্চিত করা। আর দক্ষতা বৃদ্ধি, রাজনৈতিক প্রভাব কমানো। হ্যাঁ, সেটাও। মন্ত্রণালয় বা অধিদপ্তরের সংখ্যা কমানো, নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করা, এগুলো তারই অংশ। আর বিচার বিভাগের ক্ষেত্রে সেখানেও কি একই লক্ষ্য? অনেকটা তাই। বিচার বিভাগের সংস্কারেও ক্ষমতা বিকেন্দ্রীকরণ, যেমন বিভাগীয় শহরে হাইকোর্টের বেঞ্চ, দক্ষতা বৃদ্ধি, যেমন সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় বা স্থায়ী অ্যাটর্নি সার্ভিস।
আর রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা? অবশ্যই। রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শনের ক্ষমতা নিয়ন্ত্রণে আইন, মিথ্যা মামলা প্রতিরোধ, এডিআর বা বিকল্প বিরোধ নিষ্পত্তিতে জোর দেওয়া, গ্রাম আদালতকে শক্তিশালী করা, এগুলো সবই গুরুত্বপূর্ণ প্রস্তাব। মোবাইল কোর্টের সাজা দেওয়ার ক্ষমতা বাতিলের কথাও হয় শুনেছিলাম। হ্যাঁ, সেটাও আছে। প্রধান উপদেষ্টাও কিন্তু এই রিপোর্টগুলো বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। মোদ্দা কথা হল, প্রশাসন আর বিচার ব্যবস্থাকে আরও স্বাধীন, দক্ষ আর জনবান্ধব করাই এর উদ্দেশ্য। যা হয়তো ওই সুশাসনের অভাব বা উইনার টেক অল সংস্কৃতি বদলাতে সাহায্য করবে। সেটাই আশা। কিন্তু প্রশ্ন হল, শুধু আইন বা কাঠামো বদলালেই কি হবে, যখন রাজনৈতিক দলগুলোর মধ্যেই আস্থা বা সদিচ্ছার এত অভাব? ঠিক এখানে আসল চ্যালেঞ্জটা। কাঠামোগত সংস্কার জরুরি, কিন্তু যথেষ্ট নয়। এর সাথে দরকার রাজনৈতিক সদিচ্ছা, সংস্কৃতির পরিবর্তন। আর এখানেই কিন্তু তরুণ প্রজন্মের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ঠিক। এবার তাহলে তরুণ প্রজন্মের দিকেই তাকানো যাক। বাংলা ট্রিবিউনের একটা লেখায় যেমন মনে করিয়ে দেয়া হয়েছে, বাংলাদেশের ইতিহাসে সব সময় তরুণরাই সামনে থেকেছে। হ্যাঁ, ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, ৯০-এর গণঅভ্যুত্থান, এমনকি এই ২০২৪-এর জুলাই বিপ্লব, সবখানেই তো তাদের অবদান। এই জুলাই আন্দোলন তো দেখালো যে তরুণরা চাইলে সামাজিক মাধ্যম ব্যবহার করে দ্রুত সংগঠিত হতে পারে এবং কোটা সংস্কারের মতো দাবিতে দলীয় রাজনীতির ঊর্ধ্বে গিয়ে একজোট হতে পারে। এই শক্তিটা অবশ্যই আছে, কিন্তু তরুণ রাজনীতির ছবিটা আবার বেশ জটিল, যা ওই প্রবন্ধেও এসেছে। যেমন একটা সময় ছিল আদর্শবাদী ছাত্ররা বাম রাজনীতিতে আসত। সোভিয়েত ইউনিয়নের পতনের পর তাতে ভাটা পড়ে। আবার ছাত্র শিবিরের মতো সংগঠন একটা সময় জনপ্রিয় হলেও পরে সহিংসতা বা উগ্রবাদের অভিযোগে গ্রহণযোগ্যতা হারায়। আর এখনকার ছাত্র রাজনীতির মূলধারা? তাদের বিরুদ্ধে প্রায়ই হল দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজির অভিযোগ ওঠে, মানে ব্যক্তিস্বার্থের রাজনীতি। এর ফলে জাতীয় পর্যায়ে ভালো নেতৃত্ব উঠে আসার পথটাও যেন বন্ধ হয়ে যাচ্ছে। এরকম একটা সময়েই তো ছাত্র আন্দোলন থেকে জন্ম নিল নতুন দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। হ্যাঁ, তাদের লক্ষ্য তো বেশ বড়: গণতন্ত্র, সমতা, দুর্নীতিমুক্ত রাজনীতি, এমনকি প্রয়োজনে নতুন সংবিধানের মাধ্যমে রাষ্ট্র পুনর্গঠন। কিন্তু তাদের পথ চলা কতটা মসৃণ হবে সেটাই দেখার। দেশজুড়ে সংগঠন গড়া, পুরনো দলগুলোর সাথে প্রতিযোগিতা করা, মানুষের আস্থা অর্জন, এগুলো বিরাট চ্যালেঞ্জ। আর এই নতুন দলের উত্থান, পুরনো দলগুলোর অবস্থান, সব মিলিয়েই কি এখনকার এই রাজনৈতিক অচলাবস্থা? হ্যাঁ, আজকের পত্রিকার প্রতিবেদনে এই কারণগুলোই বিশ্লেষণ করা হয়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা, কিন্তু কয়েকটি প্রধান বিষয় দলগুলোর মধ্যে বিরাট মতপার্থক্য। কি কি বিষয় সেগুলো? প্রথমত, সাংবিধানিক সংস্কার। এনসিপি, জামায়াত এরা নির্বাচনের আগেই বড় ধরনের সংস্কার চায়, কিন্তু বিএনপি হয়তো এত ব্যাপক সংস্কারে এখনই আগ্রহী নয়। দ্বিতীয়ত, জুলাই সনদ। এনসিপি বা জামায়াত এর আইনি ভিত্তি আর দ্রুত বাস্তবায়ন চায়, কিন্তু বিএনপি আবার গণভোটের প্রস্তাবকে অসাংবিধানিক মনে করছে। আরেকটা বিষয় ছিল না, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর? ঠিক, এনসিপি, জামায়াত এর পক্ষে, কিন্তু বিএনপি এর বিরোধিতা করছে। আজকের পত্রিকার বিশ্লেষণে আরেকটা জিনিসের কথা বলা হয়েছে, এই মতপার্থক্যের পেছনে নাকি দলগুলোর ভয় আর অবিশ্বাসও কাজ করছে। হ্যাঁ, সেটাও একটা বড় কারণ। যেমন এনসিপি বা জামায়াতের কেউ কেউ ভাবছে তাড়াতাড়ি নির্বাচন হলে বিএনপি হয়তো সুবিধা পেয়ে যাবে এবং তাদের বর্তমান প্রভাব নষ্ট করে দেবে। আর বিএনপির দিক থেকে সন্দেহ করা হচ্ছে নির্বাচন পেছানোর দাবিগুলো আসলে তাদের ক্ষমতা থেকে দূরে রাখার কৌশল। অনেকটা সেরকমই। এমনকি জাতীয় পার্টি কি করবে তা নিয়েও একটা ধোঁয়াশা আছে। এই যে এত অবিশ্বাস, এত বিপরীতমুখী অবস্থান, এর ফলে তো নির্বাচন নিয়ে মানুষের মনে বিরাট সংশয় তৈরি হয়েছে। সেটাই, পডকাস্টে রুমিন ফারহানার কথাই এই সংশয়গুলোই উঠে এসেছে। মানুষ প্রায় ১৭ বছর ধরে ভোট দিতে পারছে না। ২০১৪, ২০১৮, এমনকি ২০২৪-এর নির্বাচন নিয়ে তিক্ত অভিজ্ঞতা। এখন সেনাবাহিনী থাকার পরেও আইন শৃঙ্খলার তেমন উন্নতি হয়নি, এটাও একটা উদ্বেগের কারণ। ঠিক, আওয়ামী লীগের মতো বড় দল নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেটাও স্পষ্ট নয়। তার উপর এই আগে বিচার ও সংস্কার দাবি, সব মিলিয়ে নির্বাচন প্রক্রিয়াটাই অনিশ্চিত হয়ে পড়েছে। আচ্ছা, তাহলে এত সব আলোচনার পর মূল বিষয়টা কি দাঁড়ালো? আমরা দেখলাম একটা অসুস্থ রাজনৈতিক সংস্কৃতি, যার শেকড় অনেক গভীরে। দেখলাম উইনার টেক অল মানসিকতা কিভাবে সবকিছু নষ্ট করছে।
গণমাধ্যম একদিকে যেমন জরুরি ভূমিকা রাখছে, তেমনি চাপের মুখেও পড়ছে, ন্যারেটিভের লড়াই জড়িয়ে যাচ্ছে। সংস্কারের দাবিও উঠছে, প্রস্তাবও আসছে। তরুণ প্রজন্মের শক্তি আছে, কিন্তু তাদের রাজনীতিও জটিল। আর সব মিলিয়ে সামনে একটা বিপজ্জনক রাজনৈতিক অচলাবস্থা, যেখানে বিশ্বাসের ঘাটতি চরমে। তাহলে সব মিলিয়ে কি দাঁড়াচ্ছে এর? দাঁড়াচ্ছে দেশ একটা গভীর সংকটে। আজকের পত্রিকায় অধ্যাপক আলী রিয়াজ বা ড বদিউল আলম মজুমদার যেমনটা বলেছেন, এখন সবচেয়ে জরুরি হল দলগুলোর মধ্যে সংলাপ, একটা ন্যূনতম বিষয়ে একমত হওয়া। মানসিকতার পরিবর্তন দরকার। হ্যাঁ, অধ্যাপক মুজিবুর রহমান যেমনটা বলছিলেন, বড় দল হিসাবে বিএনপির উচিত অন্যদের আশ্বস্ত করা, আস্থা তৈরির চেষ্টা করা। আসলে সব পক্ষকেই বুঝতে হবে, পারস্পরিক শ্রদ্ধা আর সহনশীলতা ছাড়া সুস্থ রাজনীতি সম্ভব না। নবম সংসদের পর শেখ হাসিনাও তো নতুন রাজনীতিক সংস্কৃতির কথা বলেছিলেন। রুমিন ফারহানাও সৌজন্যমূলক রাজনীতির কথা বলছেন, ঠিক। কিন্তু এখানে একটা জরুরি প্রশ্ন উঠে আসে। এই যে এত অবিশ্বাস, এত বিপরীত লক্ষ্য, এর মধ্যে শুধু কাঠামোগত বা আইনি সংস্কার কি পারবে রাজনীতিক সংস্কৃতি বদলাতে? নাকি এর জন্য দরকার আসলে নেতৃত্ব পর্যায়ে মূল্যবোধের একটা আমূল পরিবর্তন, আর তার সাথে সাধারণ মানুষের আরও সক্রিয়, সচেতন অংশগ্রহণ? এমন অংশগ্রহণ যা শুধু প্রতিবাদ আর ক্ষমতা দখলের চেনা চক্রে না ঘুরে একটা টেকসই, সহযোগিতামূলক, নৈতিক ভিত্তির জাতি গঠনে মন দেবে। যেমনটা ওই সক্রিয় নাগরিকত্ব, সেবক নেতৃত্ব বা নৈতিক রাজনীতির আহ্বানের মধ্যে আমরা খুঁজে পাই। এর উত্তর হয়তো সময়ই দেবে, তবে এটা নিয়ে ভাবনার অবকাশ কিন্তু রয়েই গেল।